কঠোর বিধিনিষেধেও থেমে নেই করোনায় মৃত্যুর মিছিল। পরিস্থিতির উন্নতি না হলে ফিল্ড হাসপাতালেও মিলবে না সুফল। 1 মাসে 1 কোটি টিকা দেওয়ার পরিকল্পনা। সংক্রমণ বেড়ে গেলে কিন্তু হাসপাতালে জায়গা হবে না, আমাদের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, আমাদের বিভিন্ন জায়গায় প্রভাব পড়বে। মহামারীতে বেসামাল হাসপাতালগুলোতে বাড়তি চাপ ডেঙ্গু রোগে। ঢাকার নির্মাণাধীন ভবনে ঢু মারলেই মিলছে এডিসের লার্ভা। জ্বরের শুরুতেই এটাকে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের সাথে পরামর্শ করে ডেঙ্গু কিনা এটা পৃথক করা। কিছু নির্মাণাধীন ভবন তারা খুবই অসতর্ক। আমাদের এই এত কোটি কোটি টাকার প্রোগ্রাম তারা জাস্ট ব্যর্থ করে দিচ্ছে। দেখছিলেন প্রধান শিরোনাম। সকালের সময়ের সঙ্গে আছি আমি শায়লা রহমান ইমা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 7 মাস বন্ধ থাকার পর বিদেশিদের জন্য পবিত্র উমরাহ পালনের অনুমতি সৌদি আরবের। 10 আগস্ট থেকে 2 ডোজ টিকা নেওয়া ব্যক্তিরাই পাবেন সুযোগ। ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর। 2 সপ্তাহে 3টি লাইটারেস জাহাজ ডুবি। বাল্কহেড ও কার্গো বোটের নিয়ন্ত্রণহীন চলাচলই দায়ী। ভারতের মুর্শিদাবাদে মানসিক হাসপাতালে চিকিৎসাধীন পারভিন বরিশালের মেয়ে। সময় সংবাদে প্রচারের পর হদিস পেলেন স্বজনরা। দেশে ফেরাতে সরকারের সহযোগিতা কামনা। এবং চীনের পূর্বাঞ্চলে তাণ্ডব চালিয়ে সাংহাইয়ের দিকে ধেয়ে আসছে টাইফুন ইনফা। হেনান প্রদেশে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 63। লন্ডনেও আকস্মিক বন্যা। করোনায় বিপর্যস্ত দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলো। সারা দেশে মারা গেছেন আরও 228 জন। এর মধ্যে সর্বোচ্চ ঢাকায় প্রাণহানি 69 জনের। এরপরই খুলনায় মারা গেছেন 50 জন। গ্রামের মানুষের অসচেতনতা আর সঠিক সময়ে চিকিৎসা নেয়ার অনীহায় পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিচ্ছে। ব্যুরো ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। মানুষের অসচেতনতায় লাগামহীন করোনা সংক্রমণ। রোগীর সংখ্যা ও শনাক্তের হার হু হু করে বাড়তে থাকায় করোনার তৃতীয় ঢেউ ভয়াবহ রূপ নিয়েছে। অক্সিজেনের আশায় দূর দূরান্ত থেকে হাসপাতালে ছুটে আসছেন রোগী ও স্বজনরা। গত 24 ঘন্টায় সর্বোচ্চ মারা গেছে ঢাকা বিভাগে 69 জন। এছাড়া খুলনা বিভাগে 50, চট্টগ্রাম বিভাগে 40, রাজশাহী বিভাগে 21, রংপুর বিভাগে 16, ময়মনসিংহ বিভাগে 15, সিলেট বিভাগে 11 এবং বরিশাল বিভাগে 6 জন মারা গেছেন। কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না খুলনার করোনা পরিস্থিতি। 24 ঘন্টায় এ বিভাগে করোনায় আক্রান্ত হয়ে 50 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনা জেলায় 8 জন, কুষ্টিয়ায় 14, যশোরে 5 এবং সাতক্ষীরায় 1 জন মারা গেছেন করোনায়। সবাই সাবধানে থাকেন, নাহলে আমার মতো সবারই এভাবে কাঁদতে হবে। ময়মনসিংহ বিভাগে করোনায় 15 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ময়মনসিংহে 6 জন এবং নেত্রকোনায় 5 জন মারা গেছেন। 24 ঘন্টায় 699 জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন 184 জন। আইসিইউতে অনেক ভিড় থাকে অল টাইম, আইসিইউ পাওয়া যাচ্ছে না। বরিশাল বিভাগে করোনায় 6 জনের মৃত্যু হয়েছে, তবে এ জেলায় কেউ মারা যায়নি। রাজশাহী বিভাগে 21 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ বগুড়ায় মারা গেছেন 6 জন। এছাড়া রাজশাহীতে 5 ও সিরাজগঞ্জে 5 জন এবং নাটোরে 2 জন মারা গেছেন। মেডিকেল নিয়ে যাবো না, আমার তো কিছু হয়নি। মেডিকেল আসতে ছিল না, রাত্রে কারেন্ট চলে গেছে, তারপর থেকে দেখছি ঘর করি। এছাড়া করোনায় কুমিল্লায় 14 জন, চাঁদপুরে 7, রংপুর, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে 4 জন করে মারা গেছেন। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। রাজশাহীতে করোনার প্রকোপ বেড়েই চলেছে। মৃতের সংখ্যাও ঊর্ধ্বমুখী। এই মুহূর্তে রাজশাহী মেডিকেল কলেজের সামনে আছেন রিপোর্টার রাকিবুল হাসান। সরাসরি যাচ্ছে তার কাছে। রাকিব। ধন্যবাদ ইমা। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যে 2টি পিসিআর ল্যাব রয়েছে সেটি গেল 24 ঘন্টায় 444 জনের নমুনা সংগ্রহ হয়েছে সেখানে, এবং সেখান থেকে করোনা পজিটিভ হচ্ছে 137 জনের, যার শতাংশ প্রায় 30.07%। এবং আমরা যেটি লক্ষ্য করছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত দিনের থেকে কিন্তু আজকে করোনা সংক্রমণের যে হার সেটি কমে এসেছে, এবং এর পাশাপাশি হাসপাতালে যে নতুন রোগী ভর্তির সংখ্যা সেটিও কমেছে। গতকালকে আমরা গেল
24 ঘন্টার হিসেবে যেটি পেয়েছিলাম 50 জন নতুন রোগী ভর্তি হচ্ছিলেন, আজকে সেটি 42 জন এবং আজকে যে করোনা শতাংশ সেটি হচ্ছে 30.85%। গতকালকে ছিল সেটি কিন্তু 45.07%, অর্থাৎ প্রায় 14% করোনা সংক্রমণ কমেছে। একই সাথে কিন্তু হাসপাতালে রোগী আসার সংখ্যাও কমেছে। তো এই ক্ষেত্রে আমরা যেটি আসলে লক্ষ্য করছি, হাসপাতালের যে জরুরি বিভাগ সেটি তারা যেটি বলছেন যে হাসপাতালে এই 42 জন রোগীর মধ্যে কিন্তু গ্রাম থেকে এসেছেন 18 জন এবং শহর থেকে 14 জন এসেছেন এবং উপসর্গ তাদের মধ্যে ছিল 32 জনের এবং যারা কিনা পজিটিভ হয়েছে করোনার সরাসরি তারা এসেছে মাত্র 10 জন। এভাবে কিন্তু রাজশাহী থেকেই সর্বোচ্চ গেল কয়েক সপ্তাহ থেকে আমরা দেখছি, আজকে সেটি সংখ্যা হচ্ছে 16 জন এবং চাঁপাইনবাবগঞ্জে 3 জন, নাটোরের 6 জন, এভাবে কিন্তু কুষ্টিয়ার 3 জন, নওগাঁর 6 জন এবং পাবনার 8 জন। এভাবে প্রত্যেক দিনই আসলে করোনার যে আক্রান্ত এবং উপসর্গ নিয়ে রোগীরা আসছেন। এবং ইমা, আপনি জানেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ইতোমধ্যে কিন্তু 5 দফায় তাদের যে করোনার জন্য নির্ধারিত যে শয্যা সংখ্যা সেটি বাড়িয়েছে। এখন 513টি শয্যার মধ্যে প্রায় 450-এর উপরে রোগী ভর্তি আছে। তারপরে আমরা এখানে রোগীর স্বজনদের সাথে সকাল থেকে কথা বলেছি, তারা আমাদেরকে যেটি অভিযোগ করেছেন যে আসলে আইসিইউ সংখ্যা যেহেতু কম, অর্থাৎ 30টি আইসিইউর মধ্যে 22টি নির্ধারিত রয়েছে যদিও করোনার রোগীদের জন্য, তারপরে কিন্তু আসলে সেটি আসলে সামলে উঠতে পারছেন না তারা এবং এই কারণে তাদেরকে হিমশিম খেতে হচ্ছে করোনা চিকিৎসার জন্য। তো ইমা, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে করোনা পরিস্থিতিটাই ছিল আমার কাছে সর্বশেষ খবর। রাজশাহীতে করোনা পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী রাকিবুল হাসান। করোনায় আক্রান্ত প্রিয়জনের উন্নত চিকিৎসার আশায় রাজধানীতে এলেও কোনো হাসপাতালে মিলছে না আইসিইউ কিংবা সাধারণ শয্যা। এতে দিশেহারা হয়ে দিক বিদিক ছুটে বেড়াচ্ছেন স্বজনরা। সরকারি হিসেবে আইসিইউ ও সাধারণ শয্যা ফাঁকা দেখানো হলেও বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। ফারুক ভাই রবিনের রিপোর্ট। এই আহাজারি একটি আইসিইউর জন্য কয়েক জায়গায় খোঁজ নিয়ে টাঙ্গাইল থেকে মহাখালীর ডিএনসিসি কোভিড হাসপাতালে নিয়ে আসা হয়েছিল 50 রইসুদ্দিনকে, কিন্তু এখানেও মেলেনি সোনার হরিণ আইসিইউ। তাই আবারও অজানা গন্তব্যে যাত্রা। কোনো চিকিৎসা নাই, আমরা ফেরত খেতেছি অন্য হাসপাতালে নিয়ে যাই, গোপালগঞ্জের মহিতুল ইসলাম কিংবা গাজীপুরের রুবিনা, সবার অভিজ্ঞতা একই। ঢাকায় এসে ঘুরছেন একের পর এক হাসপাতালে। 6 থেকে 7টা হসপিটাল ঘুরে কোথাও ভর্তি করতে পারেনি, আমাদের ইমার্জেন্সি আইসিইউ সাপোর্টের প্রয়োজন ছিল। আগারগাঁও থেকে পর আবার এইখান থেকে আবার এখন ঢাকা মেডিকেল নিতে কলমেতলা। এমন অবস্থায় হাসপাতাল সক্ষমতা বাড়ানোর আশ্বাস স্বাস্থ্যমন্ত্রী। জানালেন বর্তমানে রোগীদের 75 ভাগই গ্রাম থেকে আসা। বঙ্গমাতা নামে যে কনভেনশন সেন্টার, এখানেও আমরা বেড 1000 স্থাপন করার কাজ দ্রুত গতিতে চলছে। আগামী শনিবার দিন ইনশাল্লাহ এটা আমরা উদ্বোধন করে আমরা রোগী নেওয়ার কাজ শুরু করতে পারবো। সংক্রমণ বেড়ে গেলে কিন্তু হাসপাতালে জায়গা হবে না, আমাদের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, আমাদের বিভিন্ন জায়গায় প্রভাব পড়বে। এদিকে বিভিন্ন উৎস থেকে 21 কোটি টিকা পাওয়ার প্রতিশ্রুতি মিলেছে, যার উপর ভর করে আগামীতে প্রতি মাসে 1 কোটি মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা সরকারের। প্রত্যেক মাসে প্রায় 1 কোটি লোককে ভ্যাকসিনেট করা। যেখানে সুরক্ষা অ্যাপ ব্যবহার করতে পারছে না, বিশেষ করে গ্রামে গঞ্জে, সেখানে আমরা এনআইডির মাধ্যমেও আমরা ভ্যাকসিনেট করার চিন্তা ভাবনা করেছি। ফারুক ভিয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। 14 দিনের কঠোর বিধিনিষেধের 4র্থ দিনের পরিস্থিতি জানাতে এই মুহূর্তে সাভারের আমিনবাজার এলাকায় আছেন সহকর্মী সেলিয়া সুলতানা এবং নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় আছেন আরেক সহকর্মী শুভ খান। সরাসরি প্রথমেই যাচ্ছে সেলিয়ার কাছে। সেলিয়া, এখন পর্যন্ত যদি জানাতে হয় যে গত 23 তারিখ থেকে সকাল থেকে যে লকডাউন কঠোর বিধিনিষেধ দিয়ে শুরু হয়েছে, তার যে আজকের দিনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত সকাল থেকে কিন্তু যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে যারা আছেন তারা এখানে আসলে সব ধরনের বিধিনিষেধগুলো আরোপ করার চেষ্টা করছেন। কিন্তু মূলত এই গাবতলী এবং আমিনবাজার ব্রিজের এই জায়গাটিতে যদি আপনারা থাকেন, দুপাশেই দুটো চেকপোস্ট বসানো হয়েছে। দুটো চেকপোস্টের মধ্যেই কিন্তু আমরা দেখছি যে ব্যক্তিগত গাড়ির চাপ কিন্তু প্রচণ্ডভাবে বেশি এবং এখানে কিন্তু সাধারণ মানুষ যারা ঢাকার বাইরে থেকে অনেকে কিন্তু
গাড়ি বা গণপরিবহন যেহেতু ব্যবহার করা যাচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষ এই ঢাকার দিকে প্রবেশ করছে। আপনি যদি দীর্ঘ লম্বা লাইনগুলো দেখেন, একদিকে যেমন গাড়ির চাপ রয়েছে আমিনবাজার ব্রিজের উপর, আরেকদিকে কিন্তু সাধারণ মানুষের এক ধরনের ঢাকামুখী ঢলও কিন্তু দেখা যাচ্ছে। বেশিরভাগকে দেখেই কিন্তু প্রথমেই মনে হবে যে বাড়ি থেকে ঈদের পর আসলে ফিরছেন। সাধারণত এই লকডাউনের সময় যে কঠোর বিধিনিষেধ, সেগুলো গাড়িগুলো আসলে জিজ্ঞেস করা হচ্ছে যে তারা আসলে কি কারণে বেরোচ্ছেন এবং কি জরুরি কাজে। কিন্তু প্রত্যেকেই যদি আসলে জরুরি কাজের কথা বলে বেরোন, সেক্ষেত্রে কিন্তু কিছুটা অসহায় অবস্থাতেই পড়তে হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে, এবং সেই জিনিসটি কিন্তু আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি এবং তাদের সাথে কথা বলে আমরা জানতে পারছি। যেখানে আসলে শুধুমাত্র ব্যক্তিগত গাড়ি, বিশেষ করে চিকিৎসক, ডাক্তার বা এ ধরনের জরুরি কৃষি যে কোনো পণ্য আনা নেওয়া বা এ ধরনের বিষয়গুলো যেখানে আসলে গুরুত্ব পাওয়ার কথা, সেখানে কিন্তু কোনো ধরনের উপলক্ষের প্রয়োজন, অর্থাৎ কোনো কারণের অভাব হচ্ছে না এই লকডাউনের মধ্যে এই ব্যক্তিগত গাড়ি নিয়ে বের হওয়ার জন্য। সেক্ষেত্রে অনেকেই কিন্তু তাদের চাকরির দোহাই দিচ্ছেন, যেখানে আমরা জানি যে সরকারি বেসরকারি যে কোনো যে প্রতিষ্ঠানগুলো, সেগুলো বন্ধ রাখার কঠোরভাবে বিধিনিষেধ দেওয়া হয়েছে। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে আমিনবাজার ব্রিজে, যেটি গাবতলী এবং আমিনবাজার ব্রিজে দুটো জায়গাতেই দুটো চেকপোস্ট, তার সর্বশেষ সাইনবোর্ড এলাকায় আছেন আমাদের সহকর্মী শুভ, তিনি জানাচ্ছেন আমাদেরকে সেখানকার পরিস্থিতি। ধন্যবাদ ছেলে, আমি রয়েছি সাইনবোর্ড এলাকায়। তো সকালের শুরুতেই আমরা কিন্তু এই এলাকার যে রাস্তাঘাটে কিন্তু ব্যক্তিগত গাড়ির বেশ চাপ আমরা দেখতে পাচ্ছি, এবং ব্যক্তিগত রিকশার দখলেও কিন্তু রয়েছে বলা চলে এই সড়ক, এবং সাধারণ মানুষ কিন্তু পায়ে হেঁটে যেভাবে পারছেন রাজধানীতে প্রবেশের চেষ্টা করছেন, এবং কেউ কেউ কিন্তু দেখা যাচ্ছে মোটর সাইকেল বা রিকশা নিয়ে রাজধানীতে প্রবেশ করছেন। সেক্ষেত্রে তাদেরকে কিন্তু বাড়তি ভাড়া গুনতে হচ্ছে। এ পর্যন্ত এই সাইনবোর্ড চেকপয়েন্টে 3টি মামলা করা হয়েছে, এবং এখানকার কর্তব্যরত সার্জেন্ট জানিয়েছেন যে আসলে 3টি মামলার মধ্যে 2টি মামলাই হয়েছে কিন্তু যাত্রী পরিবহন, অর্থাৎ ব্যক্তিগত গাড়িতে করে যাত্রী পরিবহনের অভিযোগে কিন্তু 2টি মামলা হয়েছে, এবং একটি মামলা হয়েছে যে কোনো রকমের কোনো কাগজপত্র ছাড়াই রাস্তায় বের হয়েছেন এবং রাস্তায় বের হওয়ার কোনো সুনির্দিষ্ট কোনো কারণ দর্শাতে পারেননি। অর্থাৎ চেক পয়েন্টগুলোতেও কিন্তু আমরা দেখছি যে এই কঠোর লকডাউনের মধ্যেও কিন্তু অহেতুক ঘোরাঘুরি বা অহেতুক বের হওয়ার যে প্রবণতা, সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি, এবং এখানে চেক পয়েন্টে পুলিশ সদস্যরা কিন্তু সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন, এবং প্রত্যেকটি গাড়িকেই কিন্তু আসলে চেক পয়েন্টে এসে কিন্তু তল্লাশির বা জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হচ্ছে, এবং বেশিরভাগ গাড়িতে যেহেতু মেডিকেল এবং চিকিৎসক স্টিকার লেখা, সে কারণেই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন যে কে যে আসলে যাত্রী পরিবহন করছেন এবং প্রয়োজনে বের হয়েছেন সেটি কিন্তু আসলে বোঝা মুশকিল, কেননা স্টিকারবাহী গাড়িতেও কিন্তু যাত্রী পরিবহনের মতো ঘটনা ঘটেছে। এবং আমরা দেখেছি যে এই সাইনবোর্ড এলাকা থেকে কিছু ইজি বাইক নারায়ণগঞ্জের দিকে যাত্রী নিয়ে ছেড়ে যাচ্ছে, এবং সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু বাড়তি ভাড়া গুনতে হচ্ছে। অনেকেই কিন্তু ভ্যানে করে আসলে রাজধানীতে বা কর্মস্থলে ছুটছে। তারা বলছেন যে তাদের অফিস খোলা থাকার কারণে কিন্তু তাদেরকে যে কোনো উপায়ে কর্মস্থলে ফিরতে হচ্ছে, এবং সেক্ষেত্রে কিন্তু তাদেরকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। তো এই ছিল সাইনবোর্ড এলাকা থেকে লকডাউনের যে সবশেষ খবর। আমরা এখন চলে যাচ্ছি ইমার কাছে। ইমা, নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে লকডাউনের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী শুভ খান, এবং তার আগে সাভারের আমিনবাজার এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন রিপোর্টার সিলিয়া সুলতানা। কঠোর বিধিনিষেধেও পাটুরিয়া দৌলতদিয়া নৌরোড দিয়ে পারাপার হচ্ছেন মানুষ, নেই স্বাস্থ্যবিধির বালাই। মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে এ বিষয়ে আরো জানাচ্ছেন সহকর্মী ইউসুফ আলী। ইউসুফ। ইমা, তো পাটুরিয়া দৌলতদিয়া নৌটে এই মুহূর্তের কথা যদি বলি তো কঠিন এবং কঠোর লকডাউন কিন্তু দেশে চলছে। সেই ক্ষেত্রে কিন্তু এটা আসলে এখন এই মুহূর্তে কিন্তু যে অবস্থাটার ঘাট এলাকায় সৃষ্টি হয়েছে তাতে কিন্তু বোঝাই যাচ্ছে না বলে দেশে লকডাউন চলছে। এখানে কিন্তু একটা ঘাট এলাকাতে যে ছোট যে যানবাহনগুলো রয়েছে তা কিন্তু 6 লাখ, অর্থাৎ ছোট ছোট যানবাহনে কিন্তু এখান থেকে মানুষের ঢাকার দিকে যাচ্ছে, এবং যে ফেরিটাই আসলে দৌলতদিয়া ঘাট থেকে পাটুরিয়া ঘাটে এসে নোঙ্গর করছে, সেই ফেরিগুলোতে কিন্তু দেখা যাচ্ছে মানুষের উপচে পড়া ভিড়।
এবং কি সেই ক্ষেত্রে আমি দেখেছি যে মোটর বাইকের রয়েছে বেশ। তো তবে অন্যদিকে কিন্তু এই যে বিধিনিষেধ রয়েছে, তো সেই বিধিনিষেধের ভিতরে কিন্তু তারা যাচ্ছে। তবে পাটুরিয়া দৌলতদিয়া নোটে যারা আসলে ঢাকামুখী হচ্ছে, তারা আসলে বেশিরভাগই মোটর সাইকেলে এবং কি এখান থেকে ভেঙে ভেঙে যেতে আজকে দেখা যাচ্ছে। সেই ক্ষেত্রে আমি যাত্রীদের সাথে কথা বলেছি, তারা বলছে আসলে এই লকডাউনের সময় কিছু কিছু ফ্যাক্টরি তারা কিন্তু খোলা রাখার কারণেই কিন্তু তাদেরকে বাধ্য হয়ে কিন্তু কয়েক গুণ ভাড়া দিয়ে ঘাট হয়ে দক্ষিণ পশ্চিম অঞ্চল থেকে ঢাকায় তারা ছুটছে। তবে পথে পথে যে হয়রানিতে ভোগান্তি এবং কয়েক গুণ প্রায় 10 গুণ বেশি ভাড়া তা কিন্তু রয়েছে। আর এই ঘাট এলাকাতে কোনো নজরদারি নেই, শুধু মানুষ আসছে আর পার হয়ে যাচ্ছে। আর পাটুরিয়া দৌলতদিয়া রোডে কিন্তু রোস্টার আকারে 9টি ফেরি চলাচল করছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। কঠোর বিধিনিষেধেও পাটুরিয়া দৌলতদিয়া রোড দিয়ে মানুষ পারাপারের খবর জানাচ্ছিলেন সহকর্মী ইউসুফ আলী। রোগী বাড়লেও রাজধানীতে বাড়েনি ডেঙ্গু সচেতনতা। বিশেষ করে নির্মাণাধীন ভবনগুলোতে গেলেই মিলছে এডিসের লার্ভা। এখনও মারাত্মক ডেঙ্গুতে আক্রান্তের খবর তুলনামূলক কম হলেও চাপ সামলাতে বেগ পেতে হচ্ছে হাসপাতালগুলোকে। কীটতত্ত্ববিদরা বলছেন, এডিস নিয়ন্ত্রণে জনগণের সম্পৃক্ততা নিশ্চিত করতে না পারলে সফলতা আসবে না। তাজওয়ার মাহমুদের রিপোর্ট। এই করোনা মহামারীতেই নগর জুড়ে নতুন আতঙ্ক ডেঙ্গু। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবেই গত 2 দিনে রাজধানীতে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 209 জন। পরিস্থিতি কিছুটা আঁচ করতে পেরেই এরই মধ্যে এক দফা ক্রাশ প্রোগ্রামও করেছে 2 সিটি কর্পোরেশন। তবু সুফল মিলছে কই? বিশেষ করে নির্মাণাধীন ভবনগুলোতে ঢু মারলেই মিলছে এডিসের লার্ভা। কিছু নির্মাণাধীন ভবন তারা খুবই অসতর্ক। আমাদের এই এত কোটি কোটি টাকার প্রোগ্রাম তারা জাস্ট ব্যর্থ করে দিচ্ছে। এখানে যেটা পাওয়া গেছে এডিস মশার লার্ভা এবং খুবই পরিণত অবস্থায়, যেটা হয়তো আজকে কালকে এরা মানুষকে কামড়াতো। তো এই জন্য আমরা তাদেরকে 1 লক্ষ টাকা জরিমানা করছি এবং এটা সবার জন্য একটা মেসেজ। লকডাউনের কারণে কোনো অসচেতনতার কারণে এটা হয়ে গেছে। চলতি মাসেই হাসপাতালে ভর্তি হয়েছেন 1000-এর বেশি রোগী। এর মধ্যে সবশেষ 24 ঘন্টায় হাসপাতালের বিছানায় ডেঙ্গু নিয়ে লড়ছেন প্রায় 700 জন। রোগীদের প্রতি পরামর্শ হচ্ছে যে জ্বরের শুরুতেই এটাকে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের সাথে পরামর্শ করে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে এটা ডেঙ্গু কিনা এটা পৃথক করা। কীটতত্ত্ববিদরা বলছেন, কেবল অভিযানে মিলবে না সুফল, দরকার সমন্বিত উদ্যোগ। আইনের একটা প্রয়োগ যে চাপ, সেটারও দরকার আছে, কিন্তু শুধু আইন দিয়ে সব কিছু হবে না আর কি। এটা একটা সম্মিলিত ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ নিতে হবে আর কি। চলতি বছর ডেঙ্গুতে 3 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে অধিদপ্তর। তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরও থাকছে, মেঘনা তেতুলিয়া নদী সহ সাগরকুলীয় নিরাপত্তার দায়িত্বে মাত্র 25 পুলিশ সদস্য নেই। দ্রুতগামী নৌযানও খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে ভোলার নৌ পুলিশের কার্যক্রম। 7 মাস বন্ধ থাকার পর আগামী 10 আগস্ট থেকে বিদেশি মুসল্লিদের জন্য পবিত্র ওমরাহ পালনের অনুমতি দিল সৌদি আরব। তবে 2 ডোজ টিকা নেওয়া ব্যক্তিরাই কেবল ওমরাহ করার সুযোগ পাবেন বলে জানিয়েছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। বিস্তারিত আরিফুর রহমানের রিপোর্টে। করোনা মহামারীর কারণে বিদেশি নাগরিকদের জন্য সাময়িক স্থগিত থাকা ওমরাহ পালন আবারও শুরু করার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। 1 মুহররম বা 10 আগস্ট থেকে বিদেশিদের ওমরাহ পালনের অনুমতি দেবে দেশটি। এরই মধ্যে রোববার থেকে সৌদি আরবে বসবাসরত মুসল্লিরা ওমরাহ পালনের অনুমতি পেয়েছেন। তবে আগামী মাস থেকে ওমরাতে যাওয়ার অনুমতি দেওয়া হবে কোন কোন দেশ থেকে সেই তালিকা এখনো প্রকাশ করা হয়নি। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানায়, ওমরাহ পালনের জন্য বিদেশ থেকে আগত মুসল্লিদের স্বাস্থ্যগত নিরাপত্তা নিশ্চিত করে করোনা ভাইরাস সংক্রান্ত সব ধরনের সাবধানতা অবলম্বন করা হবে। একই সঙ্গে মুসল্লিদের সৌদি সরকারের সকল নিয়মকানুন কঠোরভাবে মেনে চলতে হবে। পাশাপাশি মুসল্লিদের অবশ্যই করোনা টিকার 2 ডোজ নিয়ে তারপর আবেদন করতে হবে। বয়স হতে হবে 18 বছরের ওপর। করোনার কারণে গত 7 মাস দেশটির আভ্যন্তরীণ মুসল্লিরা অনলাইনে নিবন্ধনের মাধ্যমে ওমরাহ পালনের বিশেষ সুযোগ পেয়েছেন।
এর আগে গত বছরের 1 নভেম্বর থেকে সৌদি আরবের বাইরে থেকেও মুসল্লিরা ইবাদতের উদ্দেশ্যে মসজিদুল হারামে প্রবেশের সুযোগ পেয়েছিলেন, কিন্তু বিশ্বের কয়েকটি দেশে করোনার দ্বিতীয় ও তৃতীয় ঢেউ ছড়িয়ে পড়ার সংক্রমণ এড়াতে আবারও তা স্থগিত করা হয়। হজ এবং ওমরা পালনের জন্য প্রতি বছর সারা বিশ্ব থেকে কয়েক লাখ ধর্মপ্রাণ মুসলমান সৌদি আরবে ভ্রমণ করে থাকেন। তবে মহামারী করোনার কারণে গেল 2 বছর নির্দিষ্ট সংখ্যক মুসল্লি হজ ও ওমরা করতে পেরেছেন। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। সকালের সময় আরও থাকছে, ইনজুরি থেকে সেরে উঠতে 2 ধাপে পুনর্বাসন প্রক্রিয়ায় অংশ নেবেন তামিম ইকবাল। ইনজুরিতে পড়ায় বাংলাদেশের বিপক্ষে খেলবে না অ্যারন ফিঞ্চ। বালুবাহী বাল্কহেড ও পণ্যবাহী কার্গো বোটের নিয়ন্ত্রণহীন চলাচলের পাশাপাশি লাইটারেস জাহাজগুলোতে আধুনিক যন্ত্রপাতি না থাকায় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর কেন্দ্রিক পুরো নৌরুট ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। 2 সপ্তাহে 15 নটিক্যাল মাইলের মধ্যে 5টি দুর্ঘটনায় ডুবে গেছে কোটি কোটি টাকার পণ্য নিয়ে 3টি লাইটারেস জাহাজ। ঢাকা ত্রিপুর ক্যামেরায় কমল দের রিপোর্টে। চট্টগ্রাম বন্দর হয়ে বহির্নোঙরের এই নৌরুট দেখতে যতটা সহজ মনে হচ্ছে, প্রকৃত অর্থে ততটা সহজ নয়। গত 2 সপ্তাহে এই রুটের 15 নটিক্যাল মাইলের মধ্যে 5টি দুর্ঘটনায় ডুবে গেছে পণ্য বোঝাই 3টি লাইটারের জাহাজ। সবশেষ 13 জুলাই ডুবে পদ্মা সেতুর মালামাল নিয়ে এমবি হ্যাংগেং 1 নামে একটি জাহাজ। এর আগে 10 জুলাই ডালবাহী এমবি ফুলতলা 1 এবং 3 জুলাই আমির শাহ নামে আরও একটি বালুবাহী জাহাজ ডুবে যায়। যেসব লাইটারেস ভেসেল আছে ওগুলো অত্যন্ত পুরাতন এবং স্পিডও কম থাকে, রেডার নাই এবং জিপিএসও খুব কম সংখ্যক জাহাজের ভিতরে আছে। চোখের আন্দাজের উপরে জাহাজটা চালায়। যখনই সমুদ্র উত্তাল হয় এবং স্রোত বেশি থাকে তখন তারা ওইখানে কন্ট্রোল করতে পারে না। বিভিন্ন দেশ থেকে আমদানি করা চাল, ডাল, গম, চিনি, জ্বালানি তেল, সিমেন্ট, ক্লিংকার, পাথর, কয়লা সহ নানা ধরনের পণ্য 250-র বেশি লাইটারের জাহাজের মাধ্যমে এই রুট দিয়ে দেশের বিভিন্ন স্থানে পৌঁছানো হয়। দুর্ঘটনার ফলে কোটি কোটি টাকা যেমন ক্ষতি হচ্ছে, তেমনি অন্যান্য জাহাজ চলাচলের জন্য রুটটিও বিপজ্জনক হয়ে উঠছে। একটা লাইটার ধরেন 5 থেকে 10 কোটি টাকা, একদম মালিক একেবারে সর্বশান্ত হয়ে যাচ্ছে। ডুবে গেলে জাহাজের মালিক কিন্তু এটাকে স্যালভেজ করতে তার প্রচুর ইনভলভমেন্টের ব্যাপার আছে। অনেক সময় স্যালভেজ করা যায়, অনেক সময় করা যায় না। এতে করে অনেক সময় অনেক জাহাজ মালিক দেউলিয়া হয়ে যায়। এই রুটের দুর্ঘটনার কারণ হিসেবে লাইটারের জাহাজের নানা ত্রুটি চিহ্নিত করেছে বন্দর কর্তৃপক্ষ। লাইটার ভেসেলগুলোর ভিতরে কোনো ওয়াটার ট্যাপ সাবডিভিশন নাই। ওরা একটা ট্যাঙ্কের ভিতরে সব কার্গোগুলো নেয়, তখন সে অটোমেটিক জাহাজটা ক্যাপসাইজ হয়ে যায়, তখন জাহাজটা ডুবে যায়। দেশে বর্তমানে 2600 লাইটারের জাহাজের নিবন্ধন থাকলেও নিয়মিত চলাচল করছে 1700। তবে অনুমোদনহীনভাবে চলাচল করছে আরও কয়েকশো বাল্কহেড ও কার্গো বোট। চট্টগ্রাম বন্দর থেকে পণ্য নিয়ে যে কোনো লাইটারের জাহাজকে নদী বন্দরগুলোতে পৌঁছাতে হলে পাড়ি দিতে হয় সুদীর্ঘ বহির্নোঙর। আর এই বহির্নোঙর ক্রমশ জাহাজ চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। প্রায়শই ঘটছে দুর্ঘটনা। আর এই দুর্ঘটনা এড়াতে লাইটারের জাহাজগুলোকে একটি শৃঙ্খলার মধ্যে আনার কথা বলছেন বিশেষজ্ঞরা। চট্টগ্রাম বন্দরে বহির্নোঙর থেকে কমল দে, সময় সংবাদ। প্রয়োজনীয় জনবল দ্রুতগামী নৌযানের অভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে দ্বীপজেলা ভোলার নৌ পুলিশের কার্যক্রম। মেঘনা তেঁতুলিয়া নদীসহ সাগরকুলের মুক্ত জলাশয়ের নিরাপত্তার জন্য নিযুক্ত মাত্র 25 জন পুলিশ সদস্য। জেলেদের জানমাল রক্ষায় নৌ পুলিশকে শক্তিশালী করার দাবি সংশ্লিষ্টদের। আর নানা সীমাবদ্ধতার মধ্যেও সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে বলে জানায় কর্তৃপক্ষ। নাসির উদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে রিপোর্ট। মেঘনা তেঁতুলিয়া নদীর প্রায় 200 কিলোমিটার এলাকাকে দস্যুমুক্ত রেখে মাছ ধরার পরিবেশ সৃষ্টি, মাদক ও চোরাকারবারি রোধে 2018 সাল থেকে ভোলায় কাজ শুরু করে নৌপুলিশ। এর পাশাপাশি নদী ও সমুদ্রে মাছ ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারি নির্দেশনা বাস্তবায়ন করে সংস্থাটি। তবে বিশাল এই কর্মযজ্ঞের জন্য জেলার ইলিশায় একটি নৌথানা ও মির্জাকালুতে একটি নৌ পুলিশ ফাঁড়ি স্থাপন করা হয়েছে। এতে একজন পরিদর্শক সহ মোট 25 জন সদস্য কর্মরত থাকলেও তাদের কার্যক্রম পরিচালনার জন্য নেই কোনো যানবাহন ও জলযান। ফলে অভিযান পরিচালনার জন্য তাদের অন্যের দ্বারস্থ হতে হয়। উপকূলের নৌপুলিশকে আরো শক্তিশালী করার দাবি সংশ্লিষ্টদের। আমরা একটা খবর দিলে তারা আসতে 3-4 ঘন্টা সময় লাগে। ডাকাতি ধরলে আমরা তো কোনো পুলিশের ধরেন বাহিনীর কোনো আর্থ পাই না। যদি আরো উন্নত মানের কোনো যান থাকতো তাইলে তারা আমাদেরকে উদ্ধার করলে আমাদের সুবিধা হইতো। যে বোটগুলো ভাড়া নাই, বোটগুলো দিয়ে দূরে ধরতে পারতেছে না। বোট বাড়ির নিরাপত্তা একটা নৌ পুলিশের ক্যাম্প থাকলে
ভালো হইতো আর কি। নৌযান ও জ্বালানি সংকটে সব কার্যক্রম বাস্তবায়ন সম্ভব হচ্ছে না বলে জানান ইলিশা নৌ থানার কর্মকর্তা। অনেকগুলো অপারেশন সঠিকভাবে হয় না দ্রুতগামী যানবাহন না থাকায়। তবে সীমিত সামর্থ্যের মধ্যেই সর্বোচ্চ চেষ্টার কথা জানান বরিশাল অঞ্চলের নৌ পুলিশের কর্মকর্তা। প্রত্যেকটা ইউনিটের দূরত্ব প্রায় 100 কিলোমিটার। আসলে অল্প জনবল দিয়ে এবং এই লজিস্টিক সাপোর্ট দিয়ে এটা সম্ভব না। জেলার 2 লক্ষাধিক জেলের জানমালের নিরাপত্তা ও চোরাকারবারি রোধে সাগরকুলের ঢালচর, চর কুকরিমুকরি ও চর নিজামের মতো দুর্গম এলাকায় নৌ পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি এলাকাবাসীর। সময় সংবাদ, ভোলা। ভারতের মুর্শিদাবাদে বহরমপুর মানসিক হাসপাতালে চিকিৎসাধীন বরিশালের পারভিন আক্তার। সময় সংবাদে প্রতিবেদন প্রচারের পর হদিস পেলেন স্বজনরা। দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন তারা। এদিকে পারভিনকে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগাযোগ করার আশ্বাস জেলা প্রশাসনের। আমিনুল ইসলামের ক্যামেরায় ফিরদাউস সোহাগের রিপোর্ট। বরিশালের বাবুগঞ্জের পারভিন নিখোঁজ বহু বছর ধরে। দীর্ঘদিনের যোগাযোগহীনতায় স্বজনরা অনেকেই তাকে ফিরে পাওয়ার আশাও ছেড়ে দেন এক সময়, কিন্তু একটি সংবাদ তাদের মনে আবার আশা জাগায়। সময় সংবাদের মাধ্যমে সম্প্রতি স্বজনরা জানতে পারেন পারভিনের অবস্থান। বাড়ি চলে যেতে মনে হয়, থাকতে আর ইচ্ছে করে না। তবে রহমতপুর থেকে কিভাবে ভারতে গেলেন তিনি তা জানেন না কেউই। সর্বশেষে যে নিখোঁজ হয়েছে এরপরে আর আমরা অনেক খোঁজাখুঁজি করেও আমরা পাইতেছি না। পারভিন আইতে পারে আর এই দেশে আমাকে সবাই দেখতে পারে, সেই চেষ্টা সরকার করবে, তার কাছে আমি আবেদন জানাইলাম। স্থানীয়রা জানান পারিবারিকভাবে অসচ্ছল হওয়ায় চিকিৎসা নেওয়া সম্ভব হয়নি। পারভিনের মাও মানসিক ভারসাম্য হারিয়ে বাড়ি থেকে নিখোঁজ হন অনেক আগেই। আমি যতটা জানি এর ফ্যামিলি খুবই অসচ্ছল। গার্ডিয়ান বলতে তার চাচারা আছে, তার বাপ অনেক আগেই মারা গেছে, আর ওর মা জীবিত আছে বা নাই সেটা জানি না, তিনিও মানসিকভাবে অসুস্থ ছিলেন। এদিকে পারভিনকে ফিরিয়ে আনতে দ্রুত যথাযথ উদ্যোগ নেয়ার কথা জানান জেলা প্রশাসক। আমরা এটি আশা করি, বিশ্বাস করি যে আমরা চেষ্টা করলে তাকে আমরা খুব দ্রুত নিয়ে আসতে পারবো এবং তার জীবন যাপনের জন্য যা যা প্রয়োজন করা দরকার সেটি অবশ্যই রাষ্ট্রের পক্ষে, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে, জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা দায়িত্ব নেব। স্বজনরা জানান পারভিন স্বামী পরিত্যক্তা। পরিবারে তার 1 মেয়ে এবং 3 বোন ও 1 ভাই রয়েছেন। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। মহানগরীকে পরিচ্ছন্ন রাখেন তারা, দূর করেন আবর্জনা, কিন্তু তাদের জীবনেই দিনে দিনে জমছে সংকটের পাহাড়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাস্টার রোলে কাজ করা পরিচ্ছন্নতা কর্মীরা প্রায় 2 মাস ধরে বেতনের মুখ দেখেননি। করোনাকালে নাগরিকদের সুস্থ ও সুন্দর রাখা এই জরুরি সেবাদানকারীদের বঞ্চনার খবর জানাচ্ছেন বেলায়েত হোসাইন। দুর্গন্ধ আর ঘৃণা হজম করে রাত দিন এক করে কাজ করছেন তারা। জীবিকার তাগিদে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি নিয়ে শহরকে করছেন ধুয়ে মুছে পরিষ্কার। ময়লা আবর্জনা সবার কাছেই ঘৃণিত, কিন্তু কিছু মানুষের জীবন কাটে এই আবর্জনার মাঝেই। তারা পরিচ্ছন্নতা কর্মী। রাজধানীর শান্তিনগর এলাকায় দেখা মেলে পরিচ্ছন্নতা কর্মী হাবিবুর রহমানের। ঈদে বেতন বোনাস কিছুই পাননি, তবু কষ্ট বুকে চেপেই কাজ করছেন আপন মনে। অস্ফুট কথা যেন চোখ দিয়ে অশ্রু হয়ে ঝরে পড়ে। দুঃখের বিষয়, বেতন দেয়নি। আসলে আমাদেরকে নিয়ে কেউ ভাবেনি, কখনো ভাববে কিনা জানি না। আমরা যে টাকা বেতন পাই, আসা যাওয়ার খরচ, বাসার বাচ্চা বলাবেন খরচ নিয়ে চলে আসলে কষ্ট। কদিন আগেই হাবিবুর রহমানের 3য় সন্তান পৃথিবীর আলো দেখল, কিন্তু অভাবের সংসারে হাসপাতালের খরচই বাহুল্য। আমার একটা মেয়ে বাচ্চা হয়েছে, আপনারা সবাই দোয়া করবেন। মানুষটা থেকে হাত পেতে এনে সংসার চালাইতে, এরকম চাকরি আমরা করতেছি। শুধু হাবিবুর রহমানই নয়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাস্টার রোলে কাজ করা বেশিরভাগ পরিচ্ছন্নতা কর্মী গত প্রায় 2 মাস ধরে কোনো বেতন পাননি। এর মধ্যেই অভাবে অনাহারে কেটে গেছে তাদের ঈদুল আজহা। আমাদের জুন মাস থেকে এ পর্যন্ত আমাদের কোনো স্যালারি নেই। পেটে না দিয়ে আমরা কিভাবে কাজ করি? আমাদেরও তো ছেলে সন্তান, বউ বাল বাচ্চা আছে। জন নাই, বৃষ্টি নাই, বাদল নাই, সব সময় কাম করা লাগে আমাগো, তবুও আমরা কোনো বেতন পাইতেছি না। আমরা মাই পোলা লইয়া কেমনে আমরা সংসার চালি? বাড়িওয়ালা তো ডেলি চিল্লা ফালা করতে আছে, এই কারণে তো আমরা বুঝতেছি না যে কি করব। দক্ষিণ সিটি কর্পোরেশন বলছে বয়সসীমা আর অবসর নিয়ে কিছু জটিলতা তৈরি হওয়ায় বেতন আটকে গেছে। ব্যাপারটা এরকম না যে দেওয়া হচ্ছে না, ব্যাপারটা হচ্ছে দেওয়া যাচ্ছে না, কিন্তু যারা পাওয়ার তারা নির্দেশনা অনুযায়ী, সংস্থান অনুযায়ী ঠিক মতোই পাবে। এর মধ্যে নির্দেশনা অনুযায়ী যারা পাওয়ার তারা পাবেন, যারা পাওয়ার না তারা পাবেন না। সুতরাং
যারা অভিযোগ করছে তারা কিন্তু আমাদের দক্ষ অদক্ষ শ্রমিকের তালিকাভুক্ত নয়। সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে বেতনের বিষয়টি সুরাহা করার আশ্বাস ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের। বেলায়েত হুসাইন, সময় সংবাদ, ঢাকা। মালয়েশিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা 10 লাখ ছাড়িয়েছে। সবশেষ একদিনে আক্রান্ত হয়েছেন প্রায় 18,000, যা দেশটিতে একদিনের সর্বোচ্চ আক্রান্তের নতুন রেকর্ড। কোভিডে দেশটিতে এ পর্যন্ত মারা গেছেন 8,000। বিভিন্ন রাজ্য থেকে বাংলাদেশিদের আক্রান্ত ও মৃত্যুর খবর আসছে। কুয়ালালামপুর থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট। মালয়েশিয়ায় করোনার ভারতীয় ভেরিয়েন্ট ছড়িয়ে পড়ার পর প্রতিদিনই ভাঙছে আগের রেকর্ড। রোববার দেশটিতে একদিনেই রেকর্ড শনাক্ত হয়। করোনার ভয়াল থাবা থেকে বাদ পড়ছে না প্রবাসী বাংলাদেশিরাও। বহু জাতিগোষ্ঠীর দেশ মালয়েশিয়ার বিভিন্ন রাজ্য থেকে প্রতিদিনই বাংলাদেশির মৃত্যুর খবর আসে। দেশটিতে গত 24 ঘন্টায় 7,000-এরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে, যা একদিনে সর্বোচ্চ আক্রান্তের নতুন রেকর্ড। দেশব্যাপী চলমান ন্যাশনাল রিকভারি প্ল্যানের প্রথম ধাপের কঠোর লকডাউনের পরও কোনোভাবেই করোনা সংক্রমণ কমাতে পারছে না মালয়েশিয়া। প্রতিদিনই হাসপাতালগুলোতে বাড়ছে করোনা রোগীর ভিড়, দেখা দিয়েছে শয্যা সংকট। করোনা মোকাবিলায় জোরদার করা হয়েছে টিকাদান কর্মসূচি। প্রতিদিন গড়ে 4 থেকে 4.5 লাখ মানুষকে দেয়া হচ্ছে ভ্যাকসিন। প্রাপ্তবয়স্কদের মধ্যে এখনো পর্যন্ত প্রথম ডোজের ভ্যাকসিন নিয়েছে 49.2% মানুষ, দ্বিতীয় ডোজের ভ্যাকসিন নিয়েছে 23.1%। তারপরও সংক্রমণের ঊর্ধ্বগতিতে আতঙ্ক আর অনিশ্চয়তায় প্রবাসীরা। কঠোর লকডাউন এবং সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করার পরও মালয়েশিয়াতে করোনার ঢেউ যেভাবে বেড়েই চলছে, তাতে জনসাধারণের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। বাংলাদেশি প্রবাসী ভাইদেরকে বিশেষভাবে অনুরোধ করব এসওপি মেনে চলার জন্য, মাস্ক স্যানিটাইজার ব্যবহার করার জন্য, কোনো ধরনের গণজমায়েত, ঈদ পুনর্মিলনী সহ কোনো ধরনের সামাজিক অনুষ্ঠান আয়োজন কিংবা অংশগ্রহণ করা থেকে বিরত থাকা। কঠোর লকডাউনের মধ্যে যে প্রতিষ্ঠান খোলার অনুমতি দিয়েছে সেগুলো মন্ত্রণালয়ের অনুমতিপত্রের অপব্যবহার করছে কিনা তা যাচাই করছে সংশ্লিষ্ট বিভাগ। একই সঙ্গে দেশ জুড়ে করোনার ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোতে অস্থায়ী রোডব্লক স্থাপন করা হয়েছে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে আগামী 27 জুলাই থেকে 9 আগস্ট পর্যন্ত দেশটির কেলান্তান, পেরাক, তেলেঙ্গানা রাজ্য সহ অন্তত 29টি অঞ্চলে ইএমসিও ঘোষণা করেছে মালয়েশিয়ার নতুন উপপ্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। ইনজুরি থেকে সেরে উঠতে জিম্বাবুয়ে থেকে দেশে ফিরেই কাজ শুরু করেছেন তামিম ইকবাল। পুরোপুরি ফিট হতে 6 থেকে 8 সপ্তাহ সময় লাগবে তার। 2 ধাপে পুনর্বাসন প্রক্রিয়ায় অংশ নেবেন ওয়ানডে অধিনায়ক। প্রতি সপ্তাহে তার অবস্থা পর্যবেক্ষণ করবেন বিসিবি চিকিৎসক। হারারেতে সতীর্থরা খেলেছে টি-20 সিরিজ, আর দেশের হয়ে টি-20-র সর্বোচ্চ রান সংগ্রাহক ঢাকায় নেমে পড়েছেন ফিট হয়ে ওঠার যুদ্ধে। আপাতত 1.5 থেকে 2 মাস চলবে এভাবেই। তামিম ইকবালের পুনর্বাসনের পুরো প্রক্রিয়াটিকে 2 ধাপে সাজানো হয়েছে। শুরুতে চলবে হালকা ব্যায়াম, এরপর ধীরে ধীরে বাড়বে মাত্রা। বিসিবি সূত্র জানিয়েছে এমনটাই। তামিমের কাজটাকে যদি 2 ভাগে ভাগ করি, প্রথম অংশে কম ইম্প্যাক্ট যুক্ত অ্যাক্টিভিটি দেওয়া হয়েছে, তার মানে কম রানিং, কম জাম্পিং। কিন্তু যত সময় যাবে আস্তে আস্তে ইম্প্যাক্ট বাড়তে থাকবে। ক্লোজড কাইনেটিক চেইনে এক্সারসাইজ করতে থাকবে, হাই ইম্প্যাক্ট অ্যাক্টিভিটি করতে থাকবে। এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। আমাদের ফিজিও ও ট্রেনার একটা পরিকল্পনা করেছেন, সেটা তামিমের সঙ্গে আলোচনা করেছেন। তামিমকে এটা বুঝিয়ে বলা হয়েছে, সে অনুযায়ী সে এটা শুরু করেছে। হাঁটুর ইনজুরি তামিমকে ভোগাচ্ছে অনেকটা সময়, সেজন্য ডিপিএল এর সুপার লিগে ছিলেন বিশ্রামে, খেলতে পারেননি জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টেও। পুরো ওয়ানডে সিরিজে খেলেছেন ঝুঁকি নিয়ে, ছিটকে গেছেন ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ থেকে। পরিকল্পনা অনুযায়ী ফিট হয়ে উঠলে ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে আবারও মাঠে ফিরতে পারেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক। একটা প্রোটোকল তামিমকে দেওয়া হয়েছে, সেই অনুযায়ী ওর পুনর্বাসন শুরু হয়ে গেছে। আশা করছি পুরো প্রক্রিয়া 6 থেকে 8 সপ্তাহে শেষ হবে। মাত্র শুরু করলো, আমরা প্রতি সপ্তাহে অবস্থা পর্যবেক্ষণ করব। ইনজুরি আছে মোস্তাফিজেরও। জিম্বাবুয়েতে অনুশীলন ম্যাচে গোড়ালিতে চোট পেয়েছেন এই পেসার, তবে সেরে উঠেছেন মুশফিকুর রহিম, করছেন প্র্যাকটিসও। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। অ্যারন ফিঞ্চও আসছেন না বাংলাদেশে। ইনজুরির কারণে বাংলাদেশ সফর থেকেই ছিটকে গেছেন অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের অধিনায়ক। অনেকটা দ্বিতীয় সারির দল নিয়ে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া। ইনজুরি ও ব্যক্তিগত কারণে এই সিরিজে নেই স্টিভেন স্মিথ,
ডেভিড ওয়ার্নার, গ্রেল ম্যাক্সওয়েল ও প্যাট কামিন্সের মতো তারকারা। তবে তারা অবর্তমানে বাংলাদেশ সফরে কে দলকে নেতৃত্ব দেবেন তা এখনও জানায়নি ক্রিকেট অস্ট্রেলিয়া। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজে সহ অধিনায়ক ছিলেন ম্যাথিউ ওয়েড, আর ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে দলকে নেতৃত্ব দেবেন অ্যালেক্স ক্যারি। সকালের সময়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। করোনায় টালমাটাল দেশ, একদিনে 228 জনের মৃত্যু। কঠোর বিধিনিষেধেও সড়কে গাড়ির চাপ, পায়ে হেঁটে রাজধানীমুখী মানুষ, ঘাটে গাদাগাদি করেই ফেরি পারাপার। ঢাকার নির্মাণাধীন ভবনে ঢু মারলে মিলছে এডিসের লার্ভা। ডেঙ্গু নিয়ন্ত্রণে আজ থেকে বাড়ি বাড়ি গিয়ে অভিযান। জনগণের সম্পৃক্ততা ছাড়া মিলবে না ফল, বলছেন বিশেষজ্ঞরা। এবং 7 মাস বন্ধ থাকার পর বিদেশিদের জন্য পবিত্র ওমরাহ পালনের অনুমতি সৌদি আরবের। 10 আগস্ট থেকে 2 ডোজ টিকা নেওয়া ব্যক্তিরাই পাবেন সুযোগ। এই ছিল সকালের সময়, সঙ্গে থাকুন সময়ের।